আমরা তো রোজই একটা বিশাল ডেটার সমুদ্রে ঘুরপাক খাচ্ছি, তাই না? কিন্তু এই যে এত ডেটা, এর মধ্যে কত যে রহস্য লুকিয়ে আছে। ভাবুন তো, এই বিশৃঙ্খল তথ্যের ভেতর থেকে লুকানো প্যাটার্ন বা নকশা খুঁজে বের করার একটা জাদু আছে। আর সেই জাদুর নামই হলো আনসুপারভাইজড লার্নিং। চলুন আজ এই জাদুর পেছনের কৌশলগুলো একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা অবস্থা কল্পনা করা যাক। ধরুন, একটা নতুন স্ট্রিমিং সার্ভিসে হাজার হাজার সিনেমা আছে, কিন্তু কোনটার কি জেনরা, মানে কোনটা কমেডি, কোনটা থ্রিলার, তার কোনো ট্যাগ বা লেবেল নেই। এখন সার্ভিসটা কি করে বুঝবে কার কোনটা দেখতে ভালো লাগতে পারে? ঠিক এই ধরনের লেবেল ছাড়া ডেটার ধাঁধার উত্তরই দেয় আনসুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিংকে সত্যি বলতে একজন সূত্রবিহীন গোয়েন্দার মতো ভাবা যেতে পারে। মানে তার কাছে আগে থেকে কোনো ক্লু নেই, আছে শুধু ঘটনাস্থলের এভিডেন্স, মানে আমাদের ডেটা। সেই ডেটা ঘেটেই তাকে বের করতে হবে যে আসল প্যাটার্নটা কি। সহজ কথায় এর মানে হল ডেটার কোনো নাম বা ট্যাগ দেয়া থাকে না। মেশিনকে নিজে থেকেই ডেটার মধ্যেকার সম্পর্ক খুঁজে বের করে সেগুলোকে আলাদা আলাদা দলে ভাগ করতে হয়। আর এটাই কিন্তু এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আবার সবচেয়ে মজার দিকও বটে। আনসুপারভাইজড লার্নিং কি সেটা ভালো করে বুঝতে হলে এটা কি নয় সেটাও জানাটা খুব জরুরি। যেমন ধরুন, সুপারভাইজড লার্নিংয়ে একজন শিক্ষক থাকেন যিনি উত্তরটা বলে দেন, কিন্তু আনসুপারভাইজড লার্নিং হল এক অজানা সমুদ্রে অভিযানের মতো, যেখানে অভিযাত্রীকে নিজেকেই ম্যাপ তৈরি করে নিতে হয়। তো যে কোনো ডেটা গোয়েন্দার মতোই আমাদেরও কিছু শক্তিশালী টুলস লাগবে, তাই তো? চলুন আনসুপারভাইজড লার্নিংয়ের টুলকিটটা খুলে ফেলি আর এর ভেতর থেকে 4টি প্রধান হাতিয়ার দেখে নিই। এগুলো দিয়ে আমরা যে কোনো ডেটার রহস্য ভেদ করতে পারব। আমাদের প্রথম টুলটার নাম হল ক্লাস্টারিং। ভাবুন তো, আপনার সামনে এক বাটি চানাচুর রাখা আছে। আপনাকে বলা হলো বাদাম, ডাল আর ভুজিয়াগুলো আলাদা করতে, কিন্তু কোনটা কি সেটা বলে দেওয়া হলো না। আপনি কি করবেন? আপনি সেগুলোর আকার, আকৃতি আর রং দেখেই তো আলাদা আলাদা গাদা বানাবেন, তাই না? ক্লাস্টারিং কিন্তু একদম ঠিক এই কাজটাই করে। কে মিনস অ্যালগোরিদম ঠিক এভাবেই কিন্তু ধাপে ধাপে কাজ করে। এটা প্রথমে আন্দাজে কিছু কেন্দ্রবিন্দু বা সেন্ট্রয়েড ঠিক করে নেয়। তারপর ডেটা পয়েন্টগুলোকে তাদের সবচেয়ে কাছের সেন্ট্রয়েডের দিকে টানে। এই টানাটানির প্রক্রিয়াটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না প্রত্যেকটা গ্রুপ একদম স্টেবল বা স্থিতিশীল হচ্ছে। আর এভাবেই ডেটা নিজে থেকেই বিভিন্ন দলে ভাগ হয়ে যায়। দারুণ না? আচ্ছা, তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক, লেবেল ছাড়াই বৈশিষ্ট্য অনুযায়ী ডেটা গ্রুপ করার এই পদ্ধতির নাম কি? এবার আসা যাক আমাদের দ্বিতীয় টুলে। এর নাম ডাইমেনশনালিটি রিডাকশন। ব্যাপারটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। ধরুন বিরাট কোহলির খেলাকে বর্ণনা করতে হবে। এখন তার শত শত পরিসংখ্যান না বলে যদি শুধু দুটো বৈশিষ্ট্য দিয়ে তাকে বোঝানো যায়, যেমন অ্যাটাকিং আর কনসিস্টেন্সি, তাহলে কেমন হয়? ডাইমেনশনালিটি রিডাকশন ঠিক এটাই করে। অনেকগুলো বৈশিষ্ট্যকে কমিয়ে এনে সবচেয়ে জরুরি কয়েকটাতে পরিণত করে। এর ক্ষমতাটা একবার ভাবুন, মানে হাজার হাজার ভেরিয়েবল বা বৈশিষ্ট্যবালা একটা জটিল ডেটাকে মাত্র হাতে গোনা কয়েকটা প্রধান উপাদানে নামিয়ে আনা যায়। এর ফলে কি হয়? ডেটা অ্যানালাইজ করা আর তাকে চোখের সামনে তুলে ধরা দুটোই অনেক সহজ হয়ে যায়। এই যে ফর্মুলাটা, এটা দেখে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু এর পেছনের আইডিয়াটা বেশ সোজা। ভাবুন, আমরা ডেটা পয়েন্টগুলোর মধ্যে দিয়ে এমন একটা লাইন টানতে চাইছি যেটা ডেটার সবচেয়ে বেশি তথ্য বা ভ্যারিয়েন্সকে একাই ধরে রাখতে পারে। এই প্রধান দিকটা খুঁজে বের করাই হলো এর কাজ। সংক্ষেপে মনে রাখা যায়, সবচেয়ে তথ্যপূর্ণ দিকটি খুঁজে বের করা। তাহলে বলুন তো, ডেটা সেটের বেশিরভাগ জরুরি তথ্য ঠিক রেখে ভ্যারিয়েবলের সংখ্যা কমানোর জন্য কোন কৌশলটা ব্যবহার করা হয়? আমাদের 3 নম্বর টুল হল ম্যাট্রিক্স ফ্যাক্টরাইজেশন। ধরা যাক কেউ সন্দেশ আর রসগোল্লা দুটোই খুব পছন্দ করে। এর কারণ কি হতে পারে? হয়তো দুটোর মধ্যে একটা লুকানো বৈশিষ্ট্য আছে, সেটা হলো দুটোই ছানার মিষ্টি। এই তথ্যটা হাতে থাকলে আমরা কিন্তু আন্দাজ করতে পারি যে তার হয়তো চমচমও ভালো লাগতে পারে। ম্যাট্রিক্স ফ্যাক্টরাইজেশন ঠিক এই রকম লুকানো বৈশিষ্ট্যগুলোই খুঁজে বের করে। দেখুন, রেকমেন্ডেশন সিস্টেমগুলো ঠিক এই ধরনের একটা সমস্যারই মুখোমুখি হয়। তাদের কাছে একটা বিশাল টেবিল থাকে যার বেশিরভাগ ঘরই ফাঁকা। মানে কোনো ইউজার কোন সিনেমাকে কি রেটিং দিয়েছে তা জানা নেই। আসল চ্যালেঞ্জ হল এই জিজ্ঞাসা চিহ্নগুলোর জায়গায় সম্ভাব্য রেটিংটা অনুমান করা। ম্যাট্রিক্স ফ্যাক্টরাইজেশন কি করে? এটা এই বড় ফাঁকা টেবিলটাকে দুটো ছোট কিন্তু সম্পূর্ণ ম্যাট্রিক্সে ভেঙে দেয়। প্রথমটায় থাকে ব্যবহারকারীদের লুকানো পছন্দগুলো, যেমন কে অ্যাকশন ভালোবাসে আর কে কমেডি। আর দ্বিতীয়টায় থাকে সিনেমার লুকানো বৈশিষ্ট্য, যেমন একটা সিনেমা কতটা অ্যাকশনধর্মী। এবার এই দুটো ছোট ম্যাট্রিক্সকে গুণ করলেই আমরা ওই ফাঁকা ঘরগুলো পূরণ করে ফেলতে পারি। আচ্ছা,
ব্যবহারকারী আর আইটেমের ডেটা থেকে লুকানো বৈশিষ্ট্য বের করে অজানা রেটিং অনুমান করার এই পদ্ধতিটার নাম কি? আমরা চলে এসেছি আমাদের টুলকিটের শেষ এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী টুলের কাছে। এর নাম জেনারেটিভ মডেল। এই মডেলগুলো কিন্তু শুধু প্যাটার্ন খোঁজে না, এরা ডেটার ভেতরের গঠনটাই শিখে নেয় এবং তার উপর ভিত্তি করে একদম নতুন কিন্তু দেখতে একই রকম ডেটা তৈরি করতে পারে। এর মানে হলো এরা শুধু ডেটাকে চিনে নিতেই পারে না, এরা ডেটা তৈরির রেসিপিটাই শিখে ফেলে। যেমন ধরুন, অনেকগুলো কুকুরের ছবি দেখে একটা জেনারেটিভ মডেল এমন একটা কুকুরের ছবি তৈরি করতে পারে যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। ইয়োজুমকার আর্ট বা কন্টেন্ট তৈরিতে এদের ভূমিকা তো অমচং। তাহলে যে মডেল ডেটার শ্রেণীবিন্যাস করার পাশাপাশি সেই ডেটার মতো হুবহু নতুন ডেটা তৈরি করার ক্ষমতা রাখে, তাকে কি বলা হয়? চলুন এবার আমাদের শুরুর সেই স্ট্রিমিং সার্ভিসের ধাঁধায় ফেরা যাক। এখন কিন্তু আমাদের হাতে 4টি শক্তিশালী টুল চলে এসেছে। এবার দেখা যাক এগুলোকে একসাথে কাজে লাগিয়ে কিভাবে একটা পাওয়ারফুল রেকমেন্ডেশন ইঞ্জিন বানানো যেতে পারে। দেখুন কিভাবে প্রত্যেকটা কৌশল একে অপরকে সাহায্য করছে। প্রথমে আমরা সিনেমাগুলোকে গ্রুপ করলাম, এরপর ইউজারদের পছন্দকে ছোট করে আনলাম, তারপর অজানা রেটিংগুলো অনুমান করলাম, আর সবশেষে নতুন আইডিয়া তৈরি করলাম। ব্যাস, এভাবেই কিন্তু একটা সম্পূর্ণ সমাধান তৈরি হয়ে গেল। তাহলে যদি সংক্ষেপে বলি, আমাদের টুলকিটে 4টি প্রধান টুল রয়েছে। ক্লাস্টারিং হলো সর্টার, যা জিনিসগুলোকে গ্রুপ করে। ডাইমেনশনালিটি রিডাকশন হলো সংক্ষেপক, যা মূল তথ্য বের করে আনে। মেট্রিক্স ফ্যাক্টরাইজেশন হলো ভবিষ্যৎ বক্তা, যা শূন্যস্থান পূরণ করে। আর জেনারেটিভ মডেল হলো স্রষ্টা, যা নতুন কিছু তৈরি করে। একটা কথা মনে রাখতে হবে, কোনো মডেলই 100% নিখুঁত নয়, কিন্তু এই টুলগুলো বোঝাটা ভীষণ জরুরি। ড্রাগ ডিসকাভারি থেকে শুরু করে ক্রিয়েটিভ আর্টস পর্যন্ত ভবিষ্যতের প্রযুক্তির ভিত্তি কিন্তু এগুলোই আমাদের শেখায় কি করে এই বিপুল পরিমাণ লেবেলবিহীন ডেটা থেকে আসল অর্থ খুঁজে বের করতে হয় আর নতুন ভ্যালু তৈরি করতে হয়। এই দক্ষতাটা শুধু একটা চাকরির জন্য নয়, বরং ডেটা চালিত এই বিশ্বে সারা জীবন শেখার জন্য অপরিহার্য। এখন প্রশ্ন হল, এই বিশাল ডেটার জগতে আর কোন কোন অজানা রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে, যা এই টুলগুলো দিয়ে উন্মোচন করা সম্ভব? সত্যি বলতে এর সম্ভাবনা অসীম।